ভারত এবং পাকিস্তান অশান্তির আবহে ভারতের আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক অর্থ ভান্ডার বিপুল পরিমাণে ঋণ মুকুব করেছিল। 2 কিস্তির টাকা দেওয়া হয়ে গেলেও বাকি রয়েছে তৃতীয় কিস্তি এবং তারই আগে 11টি শর্ত আরোপ করা হয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের তরফে। বলা হয়েছে উন্নয়ন খাতেই যেন এই টাকা ব্যবহার করা হয় এবং ভারতের সঙ্গে ঝামেলায় জড়াতে যেও না, এমনটাও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে IMF এর তরফে। আপনাদেরকে আরো একবার জানাই, পাকিস্তানকে 11টি শর্ত দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। পাকিস্তানের জন্য 8,000 কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। ইতিমধ্যেই প্রথম 2 কিস্তির টাকা ইসলামাবাদ পেয়ে গিয়েছে। পরবর্তী কিস্তির জন্য মানতে হবে নতুন শর্ত। টাকা দেওয়ার আগে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে IMF এবং জানিয়েছে ফান্ডের টাকা নিরপেক্ষভাবে খরচ না করে তার অপব্যবহার করলে বদনামের ঝুঁকি থাকবে। এমনকি ভারতের সঙ্গে ঝামেলায় জড়াতে যেও না, এমনটাও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে IMF এর তরফে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের এই উত্তেজনার আবহে ঋণের টাকা ব্যবহারের কাজে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে IMF। এ বিষয়ে নিয়ে আরো ডিটেইলসে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বারবার করে ভারতের একটা প্রবল আপত্তি ছিল যে আন্তর্জাতিক অর্থ ভান্ডার যাতে এই মুহূর্তে কোনো রকম ভাবে আর্থিক সহযোগিতা না করে, কিন্তু তা সত্ত্বেও ঋণ দেওয়া হয়েছে, ঋণ মুকুব করা হয়েছে এবং বিপুল অঙ্কের ঋণ। কিন্তু এই মুহূর্তে যে এতগুলো শর্ত আরোপ করা হলো তৃতীয় কিস্তির আগে, কি বলবেন, কিভাবে দেখবেন বিষয়টিকে? শর্তগুলো আরোপ করেছে ঋণ দেওয়ার পর আর কি, ঋণটা যখন দেওয়া হয়ে গেছে ঠিক তখন, এবং যে পরিস্থিতিতে দেওয়া হয়েছে, তড়িঘড়ি একটা যুদ্ধ পরিস্থিতিকে সামাল দিয়ে যুদ্ধটা পাকিস্তানের দিক থেকে একটা ইনিশিয়েশন ছিল পাহেলগাঁও কাণ্ডটা, এবং তারপরে যুদ্ধটা যখন হলো, ভারত যখন একটা কড়া প্রত্যুত্তর দিচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে তার মধ্যস্থতায় নাকি হয়েছে, এবং সেটা তিনি হাত বাড়িয়েই করেছেন গোটা বিশ্বে। এখন তার মধ্যেই এই IMF থেকে এই ঋণটা স্যাংশন করা হয়েছে। এই ঋণটার পরিমাণ যে খুব বেশি তা নয়, কিন্তু যেটা খুব অদ্ভুত ব্যাপার, সেই ঋণটার হচ্ছে কতগুলো, তারপরে ভারত তো যেহেতু কোনোভাবে সাইন করেনি এই মিটিং এ, যাতে কোনোভাবে, কেন ভারত নিশ্চিত ভাবে এটা জানিয়েছিল যে এইটি আবারও হচ্ছে সন্ত্রাসবাদকে পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে, এবং পাকিস্তান এটা তো খুলেআম স্বীকার করে যে এই যে বিভিন্ন রকম যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত, তাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এটা তো তারা গোপন করেনি। ফলে তাদেরকে এই ঋণটা পুনর্গঠনের কাজে যে লাগবে সেটা ভারত জানিয়ে দেয় এবং গোটা বিশ্বকেই সে ব্যাপারে অবহিত করে। তারপরে ঋণ স্যাংশনের পরে সেখান থেকে মুখ বাঁচাতে কতগুলো শর্ত আরোপ করা হয়েছে, যে শর্তগুলো বেসিক্যালি খুব ভালো করে দেখলে কোনো মান্যতা নেই। তার কারণ ওখানে রয়েছে প্রায় 17 ট্রিলিয়ন, মানে প্রায় বলা যেতে পারে 12 লক্ষ কোটি টাকার মতো সেখানে অস্ত্র বাবদ আর কি ঋণ স্যাংশন করা হবে পার্টনার, এবং সেটা যাতে কোনো রকম ক্ষেত্রে এখানে প্রশ্ন না ওঠে সেই জন্য কতগুলো শর্ত আরোপ করা হয়েছে। এবং এই শর্তগুলোতে সেখানে পাকিস্তানের যারা সেনাবাহিনী, পাকিস্তানের জঙ্গি মদতদাতা, তাদের উদ্দেশ্যে যত না কঠোর, সেই কঠোরতা হচ্ছে সেই দেশের মানুষের উপরে। সেখানে কতগুলো এই যে যখন তখন হচ্ছে কোনো ঋণ মুকুব করা যাবে না, এবং গাড়ি ইম্পোর্টের ক্ষেত্রে, অর্থাৎ প্রচুর পাকিস্তানে যে সমস্ত গাড়ি, তারা তো নিজেরা গাড়ি তৈরি করতে পারে না, কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও নেই, সেক্ষেত্রে ইম্পোর্টের ক্ষেত্রে কতগুলো বিধিনিষেধ জারি করা হয়েছে। এবং তার সাথে এটা অবশ্য বলেছে যে ভারতের বিরুদ্ধে কোন রকম জঙ্গি বা সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে তারা না করে, এবং যাতে দেশের উন্নয়ন এবং নাগরিক জীবনযাপনের মান উন্নয়নের জন্য যেন কাজে লাগানো হয়, এই কথাগুলো সেখানে লেখা রয়েছে। কিন্তু আগেও তো অনেক ক্ষেত্রে ঋণ স্যাংশন হয়েছে। FATF তে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়েছিল, তারপর কিছুদিন তারা স্টপ থাকে, তারপর আবার যে কি সেই তারা সন্ত্রাসবাদকে অবলম্বন করে এগিয়ে যায়, এবং তাদের সন্ত্রাসবাদের যেরকম পৃষ্ঠভূমি পাকিস্তান, এবং তাদের সেটা এক্সপেরিমেন্টের জায়গায় হয়ে গেছে ভারত। এটা দীর্ঘদিন ধরে চলছে, এবং যে কারণে হচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে, যেটাতে অবশ্যই সন্ত্রাসবাদ বা এইসবের কারণে
পাকিস্তানের কতটা কি লাভ হচ্ছে সেটা বলা মুশকিল। তাদের সেনাবাহিনী একটা প্রভূত অর্থ উপার্জন করতে পারছে এই সমস্ত করে, এবং দক্ষিণ এশিয়াতে বলা যায় যে IMF, বিশ্বব্যাংক, এই যে সমস্ত ঋণ প্রদানকারী সংস্থাগুলো রয়েছে যারা প্রত্যক্ষভাবে আমেরিকার নির্দেশে চলে, তাদের একটা মদত যে পাকিস্তানের উপর রয়েছে, এটা কোনো আর অগ্রাহ্য করার বা অস্বীকার করার জায়গা নেই। সুতরাং এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতেও যেমন একদিকে হবে, অপরদিকে হচ্ছে এই আন্তর্জাতিক স্তরে, কূটনৈতিক স্তরে এই বিষয়টাকে অত্যন্ত দৃঢ়তার সাথে ভারতকে তুলে ধরতে হবে, নচেত আবারও সন্ত্রাসবাদের আবার ছায়া প্রলম্বিত হবে, এবং যে 17 ট্রিলিয়ন অর্থের কথা বলা হচ্ছে সেগুলো সামরিক খাতে ব্যয় হবে, অর্থাৎ আরো উন্নত প্রযুক্তির বিমান, তারপর হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এগুলোকে নিয়ে আসবে পাকিস্তান, ক্রয় করবে, অর্থাৎ একটা যুদ্ধ উন্মাদনা পরিস্থিতি তৈরি হবে। সেখানে দাঁড়িয়ে IMF এর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এই অঞ্চলে যে টেনশন বাড়িয়ে তুলবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আগামী দিনে ভারত এই বিষয়টাকে তারা যে বিরোধিতা করবে সেটা ভোট না দেওয়ার ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে, এবং পাকিস্তান যে মুখে কথার কথা বলে এবং কার্যত সেটাকে পরবর্তী ক্ষেত্রে অস্বীকার করে তা এটা ভারতের উপর চাপাবে, এ ব্যাপারেও এটা বোঝা যায়। সুতরাং এই বিষয়গুলোকে যদি আমরা নজরে দেখি তাহলে IMF এর এই কার্যপ্রণালী এবং ঋণ দেওয়াটা, এবং এত সহজে ঋণটা পাকিস্তানকে তারা দিল, যখন সরাসরি ভাবে জঙ্গি এবং সন্ত্রাসে পাকিস্তানের একটা মদতের প্রমাণ রয়েছে, তাতে যে ভারত আমেরিকার উপর তাদের যে একটা বাইল্যাটারাল সম্পর্ক, যে সম্পর্কটা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, সেটা একটা নিঃসন্দেহে প্রশ্নের সামনে গিয়ে দাঁড়ালো, এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডারের যে শর্ত, সেই শর্ত পাকিস্তান মেনে চললে আগামী দিনে তাদের যে বিরাট একটা ঋণ তারা তাদের জন্য অপেক্ষা করছে, এবং সেটা আরো লোভনীয়, সেটা পাকিস্তান হাতছাড়া করতে চাইবে না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো চুপচাপ থাকবে, এবং এই কাজটাকে গিয়ে বিভিন্নভাবে পুনর্গঠনের কাজে সহযোগিতা করবে, যেমন হাফিজ সঈদ বা লস্কর-ই তৈবা তাদের যে সমস্ত ট্রেনিং ক্যাম্পগুলো গুড়িয়ে দিয়েছে সেগুলো পুনর্গঠনের কাজে ব্যবহৃত হবে। তারপরে পরবর্তী অধ্যায়ে যখন সমস্ত কিছু সব ঠিক হয়, তখন এই অস্ত্র সম্ভার তারা বাড়াবে। সুতরাং এটা ভারতকে মাথায় রাখতে হবে, এবং এটা তার শক্তিশালী ডিফেন্স ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। এই ব্যাপারে আগামী দিনে সেই পদক্ষেপের দিকেই নিশ্চয়ই আমাদের নজর থাকবে। মৌসুমী, একেবারেই তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।